नमस्कार बंधुरा आमी धृतिमान द डट चैनेले आपनादेर स्वागत। आज आमरा एमन दुटो घटना निये आलोचना करब जा आपातदृष्टिते भिन्न मने हलेও एদের शिकड़ किन्तु एकई जायगाय गाঁথা। एकदिके जखन बिहारेर माटीते बिरोधीदेर ऐक्यबद्ध हुंकारे केঁপে उठছে दिल्लिर मसनद, ठीक सेई समये अन्यदिके बांगलाय गणतंत्रेर कण्ठरोध करते प्रतिबादेर मंच भाঙতে नामानो हलो भारतीय सेनाके। हाँ ठीकই শুনছেন, যা आगे कोनोदिन হয়নি তাই করে দেখালো কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু কেন কেন এই মরিয়া চেষ্টা? বিরোধীদের আন্দোলন কি এতটাই ভয় পাইয়ে দিয়েছে যে এখন সেনাকে ব্যবহার করতে হচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা এই ষড়যন্ত্রের প্রতিটি স্তর উন্মোচন করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, প্রথমেই আসি বাংলার কথায়। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বিজেপি নেতাদের একাংশে লাগাতার বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কলকাতার প্রাণকেন্দ্র অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল। প্রতি শনি ও রবিবার সেখানে প্রতিবাদ সভা চলছিল। বাংলার সম্মান রক্ষার এই লড়াইয়ে সামিল হচ্ছিল বহু মানুষ। এই জায়গাটা অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশ কলকাতার প্রতিবাদের পীঠস্থান। বছরের পর বছর ধরে এখানে বহু রাজনৈতিক দল, বহু সংগঠন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎই সোমবার এক বেনজির এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো কলকাতা। দুপুর 2টো নাগাদ আচমকাই সেখানে উপস্থিত হয় ভারতীয় সেনাবাহিনীর একটি দল। কোনো নোটিশ ছাড়াই, কোনো আলোচনা ছাড়াই তারা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চের বাঁশ কাঠামো খুলতে শুরু করে। ভাবুন একবার, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ প্রতিবাদের মঞ্চ ভাঙছে দেশের সেনাবাহিনী। কার নির্দেশে? কেন এই তৎপরতা? যে সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা করে, যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের কেন একটি রাজনৈতিক দলের নির্দেশে গণতন্ত্রের প্রতীক ভাঙার কাজে লাগানো হচ্ছে? এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে দেখেই ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। মুখ্যমন্ত্রীর কনভয় ঘটনাস্থলে পৌঁছাতেই যে সেনাবাহিনীর সদস্যরা এতক্ষণ দাপটের সঙ্গে মঞ্চ ভাঙছিলেন, তারা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করেন তারা। প্রশ্ন উঠছে, যদি তাদের কাজটা বৈধই হতো তাহলে মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে যাওয়ার প্রয়োজন হলো কেন? এর থেকেই স্পষ্ট যে এই কাজের পিছনে কোনো স্বচ্ছতা ছিল না, ছিল শুধুমাত্র এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। ঘটনাস্থলে পৌঁছেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিজেপি আজ এতটাই ভয় পেয়েছে যে বাংলার প্রতিবাদের কণ্ঠ রোধ করতে সেনাকে কাজে লাগাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই লড়াই থামবে না। গান্ধী মূর্তির পাদদেশ থেকে মঞ্চ সরিয়ে নেওয়া হলেও এই প্রতিবাদ চলবে। এবার ডোরিনা ক্রসিংয়ের কাছে নতুন করে ছোট্ট মঞ্চ বেঁধে এই আন্দোলন জারি রাখা হবে। नीचे
দেখতে পাচ্ছেন ভাষা আন্দোলন নিয়ে বাংলা ভাষার উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে প্লিজ ইউ কিপ কোয়াইট নাও। আপনারা শান্ত হন, সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে, সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not. এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police because law and order is the police subject. They should have consulted Kolkata police commissioner. Kolkata police commissioner should have consulted our party, and if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. But I don't expect that they should disrespect the army and they should disrespect the law and order force. Kolkata Police Commissioner, DG Bengal and the Kolkata Police. They should have consulted Kolkata Police. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো, because we used to do every airport Durand Cup and everything. Whenever they invited me in every program, I should have attended their every program. लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, এবার একটু বিশ্লেষণ করা যাক এই ঘটনাটা কেন ঘটল। প্রথমত, বিজেপি এবং তাদের কেন্দ্রীয় সরকার বাংলার এই প্রতিবাদকে ভয় পেয়েছে। যখন সারা দেশে বাঙালিদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, যখন তাদের নেতারা বাংলা ভাষাকে অপমান করছে, তখন তৃণমূল কংগ্রেসের এই ধারাবাহিক প্রতিবাদ তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জাতীয় স্তরে এই বার্তা যাচ্ছিল যে বিজেপি বাঙালি বিরোধী। এই ভাবমূর্তি ঢাকতেই তারা চেয়েছিল প্রতিবাদটাকে মুছে দিতে। দ্বিতীয়, তারা দেখাতে চেয়েছিল ক্ষমতার দম্ভে তারা যে কোনো কিছু করতে পারে। তারা সেনাবাহিনীকেও পর্যন্ত নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে। এটা শুধু তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ নয়, এটা পশ্চিমবঙ্গ মানুষের রায়ের ওপর আক্রমণ, এটা গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তায় তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন বন্দুক বা উর্দি দেখিয়ে বাংলার লড়াইকে দমানো যায় না। বিজেপি ভেবেছিল মঞ্চ ভেঙে দিলেই প্রতিবাদ থেমে যাবে, কিন্তু তারা জানে না এই ঘটনার প্রতিবাদের আগুনকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এখন এই লড়াই শুধু একটা মঞ্চের নয়, গোটা বাংলার সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে। বন্ধুরা, কলকাতার এই ঘটনার শিকড় বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে বিহারের দিকে। গত 17ই আগস্ট থেকে বিহারে শুরু হয়েছে 16 দিনের এক ঐতিহাসিক কর্মসূচি, ভোট অধিকার যাত্রা। এই যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এই 16 দিন ধরে বিহারের গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরে তারা ঘুরে বেরিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, তাদের কথা শুনেছেন, নিজেদের কথা বলেছেন। আর তার ফলে যা হয়েছে তা দেখে দিল্লির শাসকরা এখন রাতের ঘুম ভুলতে বসেছে। এই যাত্রায় যে বিপুল স্বতঃস্ফূর্ত জনসমাগম হয়েছে তা সাম্প্রতিককালে বিহারে দেখা যায়নি। লক্ষ লক্ষ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক এই যাত্রায় সামিল হয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা আর বিজেপির বিভাজনের রাজনীতি চান না, তারা চান পরিবর্তন। এই যাত্রার শেষ দিনে পাটনায় জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিহারের গরিবদের ভোট চুরি করা হচ্ছে কারণ তারা তোমাদের কণ্ঠস্বর দমন করতে চায়। আমরা তোমাদের সঙ্গে আছি। 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে গেছে, অধিকাংশই গরিব ও প্রান্তিক মানুষ। বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট চুরির চেষ্টায় লিপ্ত, আমরা হতে দেব না। এরপর রাহুল গান্ধী বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, বলেন এবার শুধু অ্যাটম বোমা নয়, এবার হাইড্রোজেন বোমা ফাটবে, আর এরপর প্রধানমন্ত্রী আর মুখ দেখাতে পারবেন না। क्योंकि इलेक्शन कमीशन ने और बीजेपी ने मिलकर वोट चोरी की, उसके बाद हमने साफ दिखाया, महादेवापुरा में बेंगलोर सेंट्रल की सीट में हमने साफ दिखाया कि एक असेंबली में 1 लाख से ज्यादा फर्जी वोटर थे। बेंगलोर सेंट्रल में 7 विधानसभाएं हैं, 6 में हम जीतते हैं, कांग्रेस पार्टी जीतती है। जहां पे 1 लाख फर्जी वोट थे वहां पे हम साफ हो जाते हैं और उसी असेंबली के कारण बीजेपी लोकसभा जीत जाती है। हमने ये प्रेस कॉन्फ्रेंस में दिखाया, डेटा के साथ दिखाया। इलेक्शन कमीशन हमें वोटर लिस्ट नहीं देती, वीडियोग्राफी नहीं देती। हमारे लोगों ने कागज की वोटर लिस्ट से फोटो मिलाकर, नाम मिलाकर, एड्रेस मिलाकर यह काम किया। 4 महीने लगे, 16-17 घंटे काम किया और हमने देश के सामने सबूत रखा, ब्लैक एंड व्हाइट में हमने सबूत रखा, है ना। अब मैं बीजेपी से कहना चाहता हूं, अच्छी तरह सुन लीजिए, बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए। भैया, एटम बम का नाम सुना आपने? सुना है एटम बम का नाम? उससे बड़ा क्या होता है? उससे बड़ा क्या होता है? एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है नहीं होता है? माधवापुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों, तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है, हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। राइट? बिहार की जनता, बिहार के युवा, बिहार के महिलाओं से मैं धन्यवाद करना चाहता हूं। ये क्रांतिकारी प्रदेश है, इसने पूरे देश को मैसेज दिया कि वोट चोरी नहीं होने देंगे। और ये जो आपने बिहार में किया है, हमारी जो मदद की, ये पूरे देश में फैल गई है, कोने कोने में फैल गई है। आने वाले समय में मैं आपको गारंटी करके दे रहा हूं, हाइड्रोजन बम के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे। नमस्कार, जय हिंद, जय बिहार। এই কথার অর্থ কি? এর রাজনৈতিক তাৎপর্যই বা কি? বন্ধুরা, রাহুল গান্ধী যখন অ্যাটম বোমা ফাটানোর কথা বলছিলেন, সেই সময় শাসক দল এবং মিডিয়ার কেউই ওনাকে খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি। পরবর্তীকালে যখন তিনি সাংবাদিক সম্মেলন করে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভার ভোট চুরির তথ্য সম্পূর্ণ সামনে নিয়ে আসেন, তখন সবার টনক নড়ে। রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন করে করা ভোট চুরির সেই অভিযোগকে এখনও অবধি বহু চেষ্টা করেও নির্বাচন কমিশন নস্যাৎ করতে পারেনি। আর এই ভোট চুরির উপরেই দাঁড়িয়ে বিহারে হয়ে গেল এত বড় ভোট অধিকার যাত্রা। এইবার রাহুল গান্ধী দাবি করছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন, সাথে এও দাবি করছেন এরপর প্রধানমন্ত্রী আর মুখ দেখাতে পারবেন না। রাহুল গান্ধীর এমন দাবির পর তো দিল্লির বুকেও কাঁপন লাগাটা স্বাভাবিক। এই ভোট অধিকার যাত্রা প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়া জোট শুধু কাগজের জোট নয়, এটা মাটির জোট, জনতার জোট। বিহারের এই জনজাগরণ দেখে এনডিএ সরকার, বিশেষ করে বিজেপি
যে যথেষ্ট চাপে পড়ে গেছে তা তাদের নেতাদের হাবভাব দেখলেই বোঝা যাচ্ছে। তারা বুঝতে পেরেছে 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহার তাদের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। আর বিহার হাত থেকে বেরিয়ে যাওয়া মানে দিল্লির পথ অনেকটাই কঠিন হয়ে যাওয়া। এবার আসুন এই দুটো ঘটনাকে এক সুতোয় গাঁথি। একদিকে বিহারের ইন্ডিয়া জোটের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা একসঙ্গে হেঁটে ঐক্যের বার্তা দিয়েছেন, যা বিজেপির বিভাজনের রাজনীতির কফিনের শেষ পেরেক পুঁতে যাওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে ঠিক সেই সময় বাংলায়, যেখানে বিজেপি বারবার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারেনি, সেখানে বাঙালিদের অধিকারের দাবিতে এবং বিজেপির অপমানের বিরুদ্ধে চলা একটি প্রতিবাদকে গায়ের জোরে সেনাবাহিনী ব্যবহার করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছবিটা এখন জলের মতন পরিষ্কার, তাই না? বিজেপি দুটো ফ্রন্টেই ভয়ানক ভীত। তারা বিরোধী ঐক্যের শক্তিকে ভয় পাচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একার লড়াইকেও ভয় পাচ্ছে। তারা জানে বিহারে যদি এই জোট সফল হয় তার প্রভাব পড়বে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ গোটা হিন্দি বলায়। আর বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো না যায় তাহলে তিনি 2026-এর পর দিল্লির রাজনীতিতে নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন। এই দুই ভয় থেকেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বিহারের জনস্রোতকে তারা উপেক্ষা করতে পারছে না, তাই মিডিয়ার সাহায্যে সেই খবরকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আর কলকাতায়, যেখানে তাদের সরাসরি ক্ষমতা নেই, সেখানে কেন্দ্রীয় এজেন্সির পর এবার সরাসরি সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে। এটা আসলে তাদের শক্তির আস্ফালন নয়, এটা তাদের চরম দুর্বলতার লক্ষণ। যখন কোনো শাসক দল গণতান্ত্রিক প্রতিবাদের মোকাবিলা রাজনৈতিকভাবে করতে না পেরে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে, বুঝতে হবে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কলকাতার মঞ্চ ভাঙার ঘটনা আসলে বিজেপির সেই ভয়, সেই আতঙ্ক, সেই হতাশারই প্রতিফলন। তারা বার্তা দিতে চেয়েছিল যে তাদের বিরুদ্ধে গেলে এমনই হবে, কিন্তু বাংলার মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বার্তা দিয়ে দিয়েছেন যে বাংলা ভয় পায় না, বাংলা লড়াই করতে জানে। বন্ধুরা, বিহারের ভোট অধিকার যাত্রার বিপুল সাফল্য এবং কলকাতার প্রতিবাদের মঞ্চ ভাঙতে সেনা নামানোর মতন ন্যাক্কারজনক ঘটনা, এই দুটোই এক সূত্রে গাঁথা। আর এই সূত্রটাই হলো বিজেপির ভয়। তারা বিরোধী ঐক্যকে ভয় পাচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তারা বাংলার মানুষকে ভয় পাচ্ছে। সর্বোপরি তারা 2024 সালের লোকসভা নির্বাচনের যে রায়, সেই রায়কে ভয় পাচ্ছে। তারা ভাবছে সেনা নামিয়ে, এজেন্সি দেখিয়ে, ভয় দেখিয়ে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, জনতার রোষের সামনে কোনো স্বৈরাচারী শক্তি টিকতে পারেনি। আজ বিহারে যে পথ দেখিয়েছে, বাংলা যে লড়াই লড়ছে, তা হয়তো আগামী দিনে গোটা দেশেই ছড়িয়ে পড়বে। এই ঘটনাগুলো কি সত্যি বিজেপির শেষের শুরুকে ইঙ্গিত করছে? এই স্বৈরাচারী মনোভাবের জবাব কি দেশের মানুষ ব্যালট বক্সে দেবে? কিন্তু একটা কথা স্পষ্ট, লড়াইটা শুরু হয়ে গেছে এবং এই লড়াইয়ের সত্য, গণতন্ত্র এবং মানুষের অধিকারের জয় হবেই। আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন। আসল তথ্য, সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা, সত্যি অস্পষ্ট হয়ে যায় না। আজকের প্রতিবেদনে বিদায়। খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশন এবং অ্যানালিসিস নিয়ে।